আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিপ্লোমা ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে আনিল ভাইয়া, ইনস্ট্রাক্টর অফ ডিপ্লোমা ক্লাসরুম। আজকে আমি সাজেশন দিতে যাচ্ছি মেকানিক্যাল চতুর্থ পর্বের মেটালজি সাবজেক্টটি নিয়ে। এই সাবজেক্টে মূলত 10টি অধ্যায় রয়েছে। এখন আমরা জানব কোন কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো। এখন আমরা যাব প্রথম অধ্যায়ে। প্রথম অধ্যায়ের অতি সংক্ষিপ্তের জন্য রয়েছে ধাতুবিদ্যা বলতে কি বোঝায়, ধাতুর ভৌত ধর্ম কি, কাঠিন্যতা কি, প্রসেস বা কেমিক্যাল মেটালজি কত প্রকার, ধাতুর 8টি যান্ত্রিক ধর্মের নাম, স্ফটিক বা ক্লাস কি কাকে বলে, এবং ধাতুর স্ফটিকীকরণ কি বা কাকে বলে, এবং সংক্ষিপ্তের জন্য রয়েছে কাঠিন্যতা ও ভঙ্গুরতার মধ্যে পার্থক্য, এবং ধাতুর 8টি যান্ত্রিক ধর্মের নাম, ধাতব স্ফটিক কয় প্রকার ও কি কি, এবং দুটি করে স্ফটিকের উদাহরণ দাও। এই হচ্ছে মূলত সংক্ষিপ্তের জন্য। রচনামূলকের জন্য রয়েছে পরিষ্কার চিত্র অঙ্কন করে বডি সেন্টার কিউবিক ল্যাটিস, ফেস সেন্টার কিউবিক ল্যাটিস ও ক্লোজ প্যাক হেক্সাগোনাল ল্যাটিস এর বর্ণনা দাও। এটি মূলত রচনামূলকের জন্য। এখন আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ধাতব আকরিক ও রিফ্র্যাক্টরিজ। এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্তের জন্য যে প্রশ্নগুলো থাকবে, প্রশ্নগুলো হচ্ছে আকরিক কাকে বলে, লৌহ আকরিক কাকে বলে, হেমাটাইট বা ম্যাগনেটাইটের রাসায়নিক সংকেতগুলো কি কি, আকরিক ড্রেসিং বলতে কি বোঝায়, খনিজমল কাকে বলে বা খনিজমল কি, চুল্লিতে দুর্বল সামগ্রী ব্যবহার করা হয় কেন, এবং বাংলাদেশের কোথায় কোথায় ধাতুর আকরিকগুলো পাওয়া যায়। হচ্ছে মূলত অতি সংক্ষিপ্তের জন্য। সংক্ষিপ্তে রয়েছে সব আকরিক খনিজ কিন্তু সব খনিজই আকরিক নয়, ব্যাখ্যা করো। দুর্বল সামগ্রীর কাজগুলো ব্যাখ্যা করো। দুর্বল সামগ্রীর প্রকারভেদ উল্লেখপূর্বক প্রত্যেক প্রকারের 2টি করে উদাহরণ দাও। দুর্বল সামগ্রীর বৈশিষ্ট্যগুলো কি কি। আরও রয়েছে আকরিকের প্রাথমিক রচনামূলকে রয়েছে লৌহ আকরিক শোধনের ধাপসমূহ ধারাবাহিকভাবে আলোচনা করো। এটি তোমরা অবশ্যই পড়বে। এরপর চলে যাবো আমরা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় নাম হচ্ছে পিগ আয়রন। এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট রয়েছে ইস্পাত উৎপাদনে কি কি চুল্লি ব্যবহার করা হয়, স্লাগ হোল ট্যাপ হোলের উপরে রাখা হয় কেন, বার্তা চুল্লির চার্জে বা পিগলো উৎপাদনে কি কি দ্রব্য ব্যবহার করা হয়, এবং মারুচুল্লি বা বার্তা চুল্লিতে লাইমস্টোন বা চুনাপাথর কেন ব্যবহার করা হয়, পিগ আয়রনের উপাদানগুলো নাম লেখো, পিগ আয়রন কি, ওগুলো হচ্ছে মূলত অতি সংক্ষিপ্তের জন্য। সংক্ষিপ্তে রয়েছে মারুচুল্লিতে পিগ আয়রন উৎপাদনের সময় সংঘটিত বিক্রিয়াগুলো লেখো, এবং রয়েছে বার্তা চুল্লি হতে প্রাপ্ত ধাতুমল কী কাজে ব্যবহার করা হয়, মেল্টিং বা রিমেল্টিং চুল্লির পার্থক্য দেখাও। এই হচ্ছে মূলত সংক্ষিপ্তের জন্য। রচনামূলকে রয়েছে একটি বার্তা চুল্লি পরিষ্কার চিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশ দেখাও এবং বিভিন্ন জোনের তাপমাত্রা দেখাও। এটি মূলত বইয়ে ক্লিয়ারভাবে দেওয়া নেই, তোমরা একটু ইউটিউবে বা ইন্টারনেটে সার্চ দিয়ে একটু ভালো করে পড়ে নিবা। এরপর রয়েছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে রড আয়রন। এই অধ্যায়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হচ্ছে পেটালোহা বা রড আয়রন কি, প্যাডলিং কি বা পার্ডলিং কি বা বলতে কি বোঝায়, তারপর আছে কি কি পদ্ধতিতে পেটালোহা তৈরি করা যায়। এই হচ্ছে মূলত অতি সংক্ষিপ্তের জন্য। সংক্ষিপ্তের জন্য রয়েছে পেটালোহার গুণাগুণ সংক্ষেপে লেখো, মিল স্কেল ও এর সংজ্ঞা ও পেটালোহা উৎপাদনে তার ব্যবহার লেখো। তারপর হচ্ছে রড আয়রন বা পেটালোহার উপাদানগুলো পরিমাণ সহ লেখো। এই অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন সেরকম আসে না। তারপর চলে যাবো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে ঢালাই লোহা। এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্তের জন্য রয়েছে ঢালাই লোহা কত প্রকার ও কি কি। তারপর রয়েছে হোয়াইট কাস্ট আয়রন সাদা হয় কেন বা হোয়াইট কাস্ট আয়রন বলতে কি বোঝায়, একই প্রশ্ন। পিগ আয়রন এবং কাস্ট আয়রনের মধ্যে পার্থক্য কি।
তারপরে আছে হোয়াইট কাস্ট আয়রনের বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে মূলত সংক্ষিপ্তের জন্য, এবং গ্রে কাস্ট আয়রনের বৈশিষ্ট্য সংক্ষিপ্তের জন্য। ঢালাই লোহার ব্যবহার এবং কাস্ট আয়রন কত প্রকার ও কি কি, এর মূল উপাদানগুলো হার সহ লেখো। ঢালাই লোহায় সিলিকনের কাজ কি, এই হচ্ছে মূলত সংক্ষিপ্তের জন্য। রচনামূলকে এখানে একটি প্রশ্ন বারবার এসেছে, সেটি হচ্ছে একটি কিউপোলার সেলুলোর পরিষ্কার চিত্র অঙ্কন করে এর কার্যপ্রণালীর বিবরণ দাও। এই প্রশ্নটা তোমরা অবশ্যই পড়বা। তারপর চলে যাবো আমরা ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে ইস্পাত বা স্টিল কাকে বলে, অতি সংক্ষিপ্তের জন্য। সরল কার্বন স্টিল বা ইস্পাত কাকে বলে, কম কার্বন ইস্পাত কোন কোন কাজে ব্যবহার করা হয়, মিডিয়াম কার্বন স্টিল কোথায় ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে মূলত অতি সংক্ষিপ্তের জন্য। সংক্ষিপ্তের জন্য রয়েছে নিম্ন কার্বন ইস্পাত কোন কোন কাজে ব্যবহার করা হয়, প্লেন কার্বন স্টিলের উপাদানগুলো শতকরা হার সহ লেখো। হচ্ছে মূলত এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে কোনো রচনামূলক আসে না, এই জন্য আমাদের রচনামূলক এখান থেকে পড়ার দরকার নেই। এখন আমরা চলে যাব সপ্তম অধ্যায়ে। সপ্তম অধ্যায়ের অতি সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট রয়েছে ইস্পাত উৎপাদনের পদ্ধতিগুলো কি কি, বেশিমার বা কনভার্টার চুল্লি নয় কেন, জ্বালানি হিসেবে ওপেন হার্ট চুল্লিতে কি কি ব্যবহার করা হয়, ডুপ্লেক্সিং বলতে কি বোঝায়, ট্রিপ্লেক্সিং বলতে কি বোঝায়, এগুলো হচ্ছে মূলত অতি সংক্ষিপ্তের জন্য। সংক্ষিপ্তের জন্য রয়েছে 4 প্রকার স্টিল মেকিং পদ্ধতির নাম, ইস্পাতের শ্রেণীবিভাগ বর্ণনা করো, রিজেনারেটিভ পদ্ধতি কি আলোচনা করো, ক্রুসিবল চুল্লি ব্যবহারের সুবিধা ব্যাখ্যা করো, ক্রুসিবল চুল্লির সুবিধা ও অসুবিধাগুলো কি কি, হচ্ছে মূলত এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন। রচনামূলকে রয়েছে 3টি প্রশ্ন। বেসিক বেসিমার পদ্ধতি ইস্পাত উৎপাদন পদ্ধতি বর্ণনা করো। তারপরে আছে এসিড ও বেসিমার পদ্ধতির পার্থক্য লেখো, এবং ডুপ্লেক্সিং ও ট্রিপ্লেক্সিং পদ্ধতি ব্যবহারের কারণ ব্যাখ্যা করো। এই হচ্ছে মূলত 7 অধ্যায়ের রচনামূলকের ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন আমরা চলে যাব অষ্টম অধ্যায়ে। অষ্টম অধ্যায়ে অতি সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট রয়েছে প্রত্যক্ষ আখ চুল্লিতে কয়টি ইলেকট্রোড আছে, এবং আখ চুল্লিতে ব্যবহৃত ইলেকট্রোড কিসের তৈরি, প্রত্যক্ষ বৈদ্যুতিক চুল্লিতে লোহা ও আকরিক চুন কেন দেওয়া হয়, হচ্ছে মূলত অতি সংক্ষিপ্তের জন্য। সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট রয়েছে বৈদ্যুতিক আখ চুল্লির সুবিধাগুলো লেখো, বৈদ্যুতিক আখ চুল্লির বিভিন্ন অংশের নাম লেখো। এখান থেকে আর সংক্ষিপ্ত প্রশ্ন নেই। রচনামূলকে রয়েছে প্রত্যক্ষ বৈদ্যুতিক আর্ক পদ্ধতিতে ইস্পাত উৎপাদন ব্যাখ্যা, উৎপাদন পদ্ধতি বর্ণনা করো। এটা হচ্ছে মূলত রচনামূলকের জন্য। এখন আমরা চলে যাব নবম অধ্যায়। নবম অধ্যায় হচ্ছে সংকর ইস্পাত। এখানে অতি সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট রয়েছে সংকর ইস্পাত বা অ্যালয় স্টিল কি, ইস্পাতকে কি কারণে সংস্করায়ন করা হয়, স্টেনলেস স্টিলের উপাদানগুলো কি কি লেখো, স্টেনলেস স্টিল কি বা বলতে কি বোঝায়, সংকরীকরণ কাকে বলে বা সংকরীকরণ কি, সংকেত সহ অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকগুলোর নাম লেখো, অ্যালুমিনিয়ামের 5টি ধর্ম উল্লেখ করো, তামার 4টি আকরিকের নাম লেখো, তামা নিষ্কাশন পদ্ধতিগুলো কি কি লেখো, হোয়াইট মেটাল কি লেখো, ডুরালুমিন কি, এগুলো হচ্ছে মূলত অতি সংক্ষিপ্তের জন্য। সংক্ষিপ্তের জন্য রয়েছে হাই স্পিড স্টিল কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, হাই স্পিড স্টিল বলতে কি বোঝায়, সরল কার্বন ইস্পাত বা সংকর ইস্পাতের মধ্যে পার্থক্য দেখাও, স্টেনলেস স্টিলের উপাদানগুলো উল্লেখ করো, হাই স্পিড স্টিলের উপাদানগুলো উল্লেখ করো, সংকেত সহ অ্যালুমিনিয়ামের 4টি আকরিকের নাম, পিতল ও কাঁসার মধ্যে পার্থক্য, ধাতু সংস্করণের উদ্দেশ্যগুলো লেখো। এগুলো হচ্ছে মূলত সংক্ষিপ্তের জন্য। বেয়ারিং মেটালের কি কি গুণাবলী থাকা প্রয়োজন,
এসব হচ্ছে আমাদের সংক্ষিপ্তের জন্য। রচনামূলকে আছে স্টেনলেস স্টিলের উপাদান পদ্ধতি আলোচনা করো, ইম্পর্টেন্ট, এবং স্টেনলেস স্টিলের উপাদান সহ এর ব্যবহার সুবিধা অসুবিধাগুলো বর্ণনা করো। চিত্রসহ অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার বর্ণনা দাও। এই প্রশ্নটি একটু বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা তুলনামূলকের এই দুইটা প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটি একটি বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা চলে যাব 10 নম্বর অধ্যায়ে। 10 নম্বর অধ্যায়ে অতি সংক্ষিপ্ত রয়েছে পাউডার মেটালজি কি, ধাতু কি কি পদ্ধতিতে গুঁড়া করা যায়, এবং সেন্টারিং প্রক্রিয়া কাকে বলে। এটা হচ্ছে অতি সংক্ষিপ্তের জন্য। সংক্ষিপ্ত রয়েছে পাউডার মেটালজির সুবিধা কি কি, পাউডার মেটালজির অসুবিধা কি কি, সেন্টারিং কাকে বলে, পাউডার মেটালজিতে ধাতব গুঁড়া তৈরির পদ্ধতিগুলো কি কি। এগুলো হচ্ছে মূলত সংক্ষিপ্তের জন্য। রচনামূলকে এখানে দুটি প্রশ্ন আসে, এটা হচ্ছে পাউডার মেটালজির গুরুত্ব আলোচনা করো। পাউডার মেটালজির গুরুত্ব কি এটা একটু আলোচনা করতে হবে। আর যান্ত্রিক পদ্ধতিতে ধাতব গুঁড়া প্রস্তুতির কার্যকর প্রস্তুতির বর্ণনা করো। এই হচ্ছে মূলত এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা মেটালজি সাবজেক্টটির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম। তোমরা যদি কেউ এই সিলেবাস কমপ্লিট করে যেতে পারো তাহলে তুমি 80% মার্ক পাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।